ম্যানচেস্টার সিটি শিরোপা জয়ের স্বপ্নে আরও একটা ধাক্কা। টানা 3 ম্যাচ জয়হীন ম্যানচেস্টার সিটি এবং পেপ গার্দিওলা সরাসরি আসলে বলে দিয়েছেন শিরোপা জয়ের স্বপ্নটা ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটির। 3 ম্যাচ ধরে আমরা জয় পাচ্ছি না, শিরোপার জয় কঠিন হয়ে গেল, আমরা গোল করতে পারছি না, এটাই বড় সমস্যা। আমাদের গোল করার চেষ্টা করতে হবে, আমরা অনেক সুযোগ মিস করছি যা একেবারেই অনুচিত। একটা সময় 2 পয়েন্টের ডিফারেন্স, লাস্ট রাউন্ড ড্র, এই রাউন্ড আবারও ড্র ব্রাইটনের এগেইনস্টে। ম্যানচেস্টার সিটির এই ড্রটা যেন আর্সেনালকে মানে একটা কিঞ্চিত আজকের ম্যাচটায় মাঠে নামার আগে একটা অ্যাডভান্টেজ পজিশনে দিয়ে দিল। বেশ বড় ধরনের একটা অ্যাডভান্টেজ এখানে আর্সেনাল আজ পেয়ে যেতে পারে, কারণ ম্যানচেস্টার সিটি যে 1-1 গোলে ব্রাইটনের সঙ্গে ড্র করলো, এটি তাদের টানা তৃতীয় ড্র। এবং আপনি বলছিলেন 2 পয়েন্টের একটা লিড, এই 2 পয়েন্টের লিড কবে ছিল? জানুয়ারি মাসের 1 তারিখে আর্সেনাল আর ম্যান সিটির পার্থক্য ছিল 2 পয়েন্টের, সেটা এই এখন এসে ঠেকতে পারে 8 পয়েন্টে যদি আর্সেনাল আজকের ম্যাচে জিতে যায় লিভারপুলের বিপক্ষে। এর্লিং হল্যান্ডের 150তম গোল ম্যান সিটিকে এগিয়ে দিয়েছিল, একটা পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি, কিন্তু ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে আটকানো যায়নি। মিতোমার এক গোলে সমতায় ফেরে তারা। ইতিহাস স্টেডিয়ামে আরও একবার মাথায় হাত পড়েছে পেপ গুয়ার্দিওলার। ম্যাচের শেষ পর্যায়ে বেশ কিছু সুযোগ ম্যান সিটি পেয়েছিল বটে, কিন্তু সেগুলো আর কাজে লাগানো হয়নি এই হুজলার, যিনি এই নিয়ে টানা চতুর্থবার পেপ গুয়ার্দিওলাকে আটকে দিলেন। এবং এই প্রথম একজন কোচ পেপ গুয়ার্দিওলার এগেইনস্টে টানা 4টা ম্যাচ খেললেন বা পরিচালনা করলেন যেখানে তিনি থাকলেন অপরাজিত। ব্রাইটন এই কোচের আন্ডারে পেপ গুয়ার্দিওলার জন্য বরাবরই ঝামেলার কারণ হয়েছিল। সেই ঝামেলাটা এখন এমনভাবে তৈরি হলো যে ম্যানচেস্টার সিটি আর টাইটেল রেসে থাকছে কিনা সেই প্রশ্নটা এখন জানুয়ারি মাসে উঠে যেতে পারে। কারণ হচ্ছে আপনার পয়েন্টের ডিফারেন্সটা আমরা যদি পয়েন্ট টেবিলটা দেখে নিই তখনই দেখতে পারবো 8 পয়েন্টের ডিফারেন্স আজ রাতেই হয়ে যেতে পারে। এই মুহূর্তে অ্যাস্টন ভিলাও গেল রাতে ড্র করেছে, তারাও ছিল আসলে ম্যানচেস্টার সিটি সাথে আর্সেনালকে টক্কর দেওয়ার জায়গায়, তাদের সাথে পয়েন্টের ডিফারেন্সটা হয়ে গেছে এই মুহূর্তে 5 পয়েন্টের। কারণ অ্যাস্টন ভিলা ড্র করেছে, ম্যানচেস্টার সিটি ড্র করেছে, লিভারপুলের ম্যাচ রয়েছে আজ রাতে, ব্রেন্টফোর্ড গেল রাতে তারা জিতে গেছে, তারা উঠে গেছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। চেলসি ড্র, ম্যানচেস্টার ইউনাইটেড ড্র, মানে পয়েন্ট টেবিলে না একটা উথাল পাথাল চলছে এই মুহূর্তে, শুধুমাত্র ওই টপ পজিশনটা ছাড়া। এবং এই উথাল পাথাল আরো বেশি বাড়তে পারতো যদি অ্যাস্টন ভিলা ক্রিস্টাল প্যালেসের সঙ্গে জিতে যেত। ম্যান সিটির কপাল ভালো যে ওই ম্যাচটাও গোললেস ড্র হয়েছে, যে কারণে ম্যানচেস্টার সিটিকে 2 নম্বর পজিশনে তারা থাকতে পেরেছে। আর এই যে রাতের রেজাল্টগুলো, আগের রাতের রেজাল্ট যেখানে একটার পর একটা নাটক হয়েছে, সেখানে সবচেয়ে বড় নাটকটা সম্ভবত জমেছিল লিডস নিউক্যাসলের ম্যাচটায়, একই সঙ্গে বোর্নমাউথের ম্যাচটা। এই দুটো ম্যাচ নিয়ে আমাদের আলাদা করে একটু কথা বলতে হবে, যেটা আবার ম্যান সিটির সঙ্গে রিলেটেড। ক্রিস্টাল প্যালেস আর অ্যাস্টন ভিলা গোললেস ড্র হয়েছে। ফুলহ্যাম চেলসিকে হারিয়ে দিয়েছে, চেলসি কোচের ওখানেই শেষ, মানে ইন্টারিম কোচ যিনি ছিলেন। ম্যানচেস্টার সিটি 1-1 গোলে ড্র করেছে। বার্নলি ম্যানচেস্টার ইউনাইটেড 2-2 গোলের একটা এন্টারটেইনিং ম্যাচ হয়েছে। ব্রেন্টফোর্ড 3-2 গোলে সান্ডারল্যান্ডকে হারিয়েছে। আমি একটু কথা বলতে চাই বোর্নমাউথের ওই ম্যাচটা নিয়ে। বোর্নমাউথ যে ম্যাচটায় টটনাম হটস্পারকে 3-2 গোলে মানে শেষ পর্যন্ত হারালো, এবং ম্যাচের শেষ মুহূর্তে মানে 95 মিনিটে গিয়ে অ্যান্টোয়ান সেমেনিও গোল করলেন, যেটাকে ধরা হচ্ছে তার বোর্নমাউথের শেষ ম্যাচ। এবং সেখানে আপনি মানে ব্যাপারটা দেখেন, আপনি একটা ক্লাব ছাড়বেন, আপনার ক্লাবও সেই ব্যাপারে রাজি, এটা নিয়ে হয়তো পরিষ্কারভাবে কেউ কথা বলেনি, কিন্তু বোর্নমাউথের পক্ষ থেকে বরাবরই এটা ডিনাই করা হয় নাই। পেপ গুয়ার্দিওলাকে জিজ্ঞাসা করা হয়েছিল এই ম্যাচ শেষে যে সেমেনিও কি আসছে আপনার দলে ম্যানচেস্টার সিটি, তখন তিনি বলছেন আই হ্যাভ নো আইডিয়া। অথচ ও পাশে বোর্নমাউথ কিন্তু ফেয়ারওয়েল দিয়ে দিয়েছে, এবং আমরা ধারণা করছি ম্যানচেস্টার সিটিতে অ্যান্টোয়ান সেমেনিও হয়তো যাচ্ছেন। ওই ম্যাচে 95 মিনিটে বক্সের বাইরে থেকে যে গোলটা সেমেনিও করলেন, এর চেয়ে ভালো ফেয়ারওয়েল গোল আর হতে পারে না। এইরকম নায়কোচিত বিদায় খুব কম লোকের কপালেই জোটে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সেমেনিও আসলেই ম্যানচেস্টার সিটিতে আসেন, তাহলে কি ম্যানচেস্টার সিটির এই সমস্যার কোনো রকম কোনো সমাধান হবে, নাকি ম্যান সিটির আসল সমস্যা আসলে তাদের ডিফেন্স লাইনে? কালকে সেন্টার ব্যাকে আমরা কাদেরকে দেখলাম? খুসানোভের সঙ্গে ওয়ার্ডফোর্ড থেকে তরুণ এক ডিফেন্ডারকে উড়িয়ে আনা হলো, যিনি লোনে ছিলেন সেখানে, অ্যালেন। এই দুজন মিলে খেললেন। ফুল ব্যাকে আমরা আরো একবার নুনেসকে দেখলাম, কিন্তু রদ্রিকে দেখলাম না। রদ্রি নামলেন পরে, নিকো খেললেন ওই জায়গায়। ম্যানচেস্টার সিটি সামনের দিকে বেশ কিছু সুযোগ হাতছাড়া করলো, যদিও এর্লিং হল্যান্ড আরো একবার গোল করেছিলেন, কিন্তু ম্যান সিটির সেই শার্পনেস তো আমরা আরো একটা ম্যাচে খুঁজে পেলাম না। ম্যানচেস্টার সিটির এই সেমানিও আসলে এইটাই ম্যানচেস্টার সিটির একটা প্লাস পয়েন্ট হবে, তাদের আরো একজন গোল স্কোরারের সংখ্যাটা বাড়বে। হ্যাঁ,
হল্যান্ডের পর হচ্ছে আপনার ফিল ফোডেন ম্যানচেস্টার সিটির টপ স্কোরার, রেইন্ডার্স তারা হচ্ছে গিয়ে টপ স্কোরার। আপনি হচ্ছে গিয়ে এই জায়গায় উইং থেকে বা ফরওয়ার্ডদের কাছ থেকে হল্যান্ড কিন্তু ওই গোলের সাপোর্টটা তিনি পাচ্ছেন না। সেমানিও যেই ফর্ম এই সিজনে কন্টিনিউ করছেন, যেইখানে তিনি ফেইরি টেলের মতো তার একটা ফেয়ারওয়েল হলো, সেটা যখন তিনি নতুন জায়গায় চলে আসবেন, এইটা হচ্ছে আপনার ওই যে হল্যান্ডের একটা সাপোর্টিং রোল গোল স্কোরারের দিক থেকে সেইটা বাড়বে। এবং দেখেন বলা তো হচ্ছে যে তার মেডিকেলও বুকড হয়ে গেছে, ম্যানচেস্টার সিটিতে এসে তিনি কখন মেডিকেলে অংশ নেবেন। এইটা হচ্ছে কি সিটিকে ওই সাহসটা দেবে। পেপ গার্দিওলা শুরুতে যেটা বলছিলেন যে আমরা গোল করতে পারছি না, আমরা সুযোগ তৈরি করছি, গোল করতে পারছি না। আপনি গতকালকের ম্যাচেও দেখেন চেরকি, তারও গোল পাওয়া তিনি ডিজার্ভ করতেন, সেই সুযোগগুলো নষ্ট করেছে হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি, বা শেষ পর্যন্ত আসে নাই। আবার আপনি ভাইস ভার্সা উল্টো দিকে দেখেন, এই ম্যাচটা তো ম্যানচেস্টার সিটির আরো বিপদ হতে পারতো যদি দোনারুমা ওই প্রথম দিকে ওই ব্যাক টু ব্যাক দুইটা সেভ যদি তিনি না করতেন, শুরুতেই ম্যানচেস্টার সিটি গোল খেয়ে যায়। এবং ব্রাইটন যদি সেকেন্ডে হাফে গিয়ে ওই রকম সুবর্ণ সুযোগ নষ্ট না করতো, যেটা গোল করাটাই বোধহয় বেশি সহজ ছিল, যেটা তিনি মারলেন বাইরে দিয়ে, ওটা গোল হলে তো ম্যানচেস্টার সিটি এই ম্যাচটা হয়তো হেরেই শেষ করে। যদিও ম্যান সিটি ওপাশে সুযোগ পেয়েছে, মানে এক গোলে স্কোর লাইন দেখে মনে হতে পারে যে একটা ম্যারমারে ড্রয়ের মতো, মানে সাধারণত যেরকম হয়, কিন্তু ঘটনা আসলে পুরোপুরি বিপরীত ছিল। ম্যাচে দুই দলই ফেয়ার অ্যামাউন্ট অফ চান্সেস পেয়েছে, যেগুলো কনভার্ট করতে পারলে এই ম্যাচটা যে কোনো একটা দল জিতেই শেষ করতে পারতো। জেতাটা কার বেশি প্রয়োজন ছিল? ম্যানচেস্টার সিটির বেশি প্রয়োজন ছিল, নোয়িং দ্যাট তারা আগের ম্যাচে চেলসির সঙ্গে ড্র করেছে এই ইতিহাদ স্টেডিয়ামে। সেই ইতিহাদ স্টেডিয়ামে মিড উইকে খুব একটা প্রেশার ও ক্রাউডের কাছ থেকে দেখা গেল না, গ্যালারির কয়েকটা জায়গায় ফাঁকাও দেখা গেল, এবং প্লেয়ারদের ভেতরে বা ফুটবলারদের ভেতরে ওই মরচে পড়া ভাবটাও ছিল। মানে এর্লিং হল্যান্ড কে নিয়ে তো আর কথা বলার আলাদা করে কিছু নাই। তার জন্য আপনার বেটার হয়েছে যে 3 ম্যাচের তার একটা গোল না করার একটা ট্যালি চলছিল, সেইটাকে হচ্ছে তিনি ছাড়িয়ে গেলেন। যদিও সেটা পেনাল্টি গোল, তারপরে যেভাবে তিনি ফিনিশ করেছেন ওইটা তাকে ওই কনফিডেন্সটা দেবে। তিনি যে ফায়ার করেছেন তার আগে পরেও তার কাছে কিছু সুযোগ ছিল। আবার ওই যে যেই কথায় আসছি, যে সেমেনিওর কথা বলছেন, সেমেনিও এলেন ধরলাম, কিন্তু খেলবেনটা কোন জায়গায়? ডোকু তো আছেন এক পাশে, চেরকি তো কালকেও নেমেছেন বদলি হিসেবে। চেরকি নামার পরে দু একটা জায়গায় যখন তিনি বল পেয়েছিলেন, একটা মেরেছেন ওপর দিয়ে, যেটা একটু অ্যাঙ্গেল করে মারলে বেটার করতেন, কিন্তু মেরেছেন তিনি পাওয়ারে। তখন আমার কাছে পেপ গার্দিওলার ওই উক্তিটার কথা মনে পড়েছে যে কখনো তার রায়ান চেরকিকে চুমু খেতে ইচ্ছে করে, আর কখনো তার ঝাড়তে মন চায়। কখন পেপ গার্দিওলার রায়ান চেরকিকে ঝাড়ি দিতে মন চায়, সেটা ওই কালকের ম্যাচের পরের 20 মিনিট বা শেষের ওই 25 মিনিট মতো যদি দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কখন আসলে চেরকির উপরে বিরক্ত হইতে পারেন পেপ গার্দিওলা। আর সমস্যাটা যদি আমরা ডিফেন্সিভলি ধরে নেই ম্যানচেস্টার সিটির, যে রুবেন দিয়াজ নাই, একটার পর একটা ডিফেন্সে ইনজুরি, স্টোনসের কথা আমরা বলছিলাম যে তিনি অনেকদিন ধরে মাঠ থেকে ছিটকে গেছেন, এই যে বার্ডিও ছিটকে গেছেন, তার সিজনটাই হয়তো শেষ হয়ে গেছে, রেগুলার সেন্টার ব্যাকরা কেউই নাই। আমরা যতই বলি না কেন ডিফেন্স তাদের সমস্যা, পেপ গার্দিওলা বলছেন না ডিফেন্স আমার খুব একটা সমস্যা না। এটাতে তিনি আসলে তার প্লেয়ারদের উপর চাপ কমাতে চাইছেন কিনা জানি না, কিন্তু এইটুকু একেবারে নিশ্চিত যে ম্যানচেস্টার সিটি এখনো আসলে ওই জায়গাটায় পৌঁছায়নি যাদেরকে ঘিরে শিরোপা প্রত্যাশা করা হচ্ছিল এবার। তার ভেতরে আর্সেনাল আর ম্যানচেস্টার সিটি তো আসলে টপেই ছিল মাসখানেক আগে, সেটার সঙ্গে চেলসির নামটাও আমরা বলছিলাম। কিন্তু এই যে টানা 3টা ম্যাচে ড্র করা, সান্ডারল্যান্ড, চেলসি এবং এখানে গিয়ে ব্রাইটনের সঙ্গে, স্পেশালি চেলসির সঙ্গে ড্রটা তাদেরকে ভুগিয়েছে। এই ব্রাইটনের সঙ্গে ড্রটাও, আপনি যখন চ্যাম্পিয়ন ফাইটে যাবেন জানুয়ারি মাসের, এই ধরনের টাইট ফিক্সচারগুলো আপনি আসলে জিততেই চাইবেন, যেটা পেপ গার্দিওলার দল আরো একবার সেখানে ব্যর্থ হয়েছে। এবং এই জায়গায় ধরন হচ্ছে সেমানিও যদি চলে আসে, আমার মনে হয় আপনার ফোর্ডেন এবং সিলভার মধ্যে একজনকে আসলে স্যাক্রিফাইসটা করতে হবে, এটা ধরে নেওয়া যায়। আমি জানি না সেমিনিও কি আপনি লেফট সাইডে খেলাবেন, মানে আমি তো দেখি যে ডোকুর ওইখানটায় মানে প্রায় একই রকম, কিন্তু এর্লিং হল্যান্ড যেটা চাইছেন বা যেটা তাকে হয়তো আরো একটু হেল্প করতে পারে, সেটা হচ্ছে ওই ইনভার্টেড উইঙ্গারের চেয়ে রাদার একটু যদি ক্রস ইনিশিয়েট করা যায়। যদিও এটা পেপ গার্দিওলার দলের প্লেইং স্টাইলের ভেতরে পড়ে না, কিন্তু তাদের মেইন টার্গেটটা হওয়ার কথা কি আসলে এর্লিং হল্যান্ডকে হেল্প করা, নাকি এর্লিং হল্যান্ডের পাশাপাশি গোল স্কোরারদের খাতায় ওই জায়গায় একটু করে কন্ট্রিবিউট করা, যেটা পেপ গার্দিওলা এই সিজন জুড়ে বেশ কবার বলেছেন যে শুধুমাত্র এর্লিং হল্যান্ড গোল করলে হবে না, আমার বাকিদেরকেও গোল করতে পারতে হবে। কালকের ম্যাচেও তো গল্পটা প্রায় একই রকম, বাকিরা যদি একটা গোল আদায় করে দিতে পারতেন তাহলে তো ম্যান সিটির জন্য ম্যাচটা হয়তো অন্যরকম হতে পারতো। দেখা যাক। এখন ম্যানচেস্টার সিটি আমার মনে হয় ধীরে ধীরে আসলে ওই জানুয়ারির শুরুতেও যেটা আমরা বলছিলাম আর্সেনালকে টক্করটা দিতে পারবে, সেইটা থেকে হয়তো তারা পিছিয়ে গেল। এই ব্যাক টু ব্যাক 3টা ম্যাচে 3 পয়েন্ট তারা পেয়েছে, যেখানে আপনি 9 পয়েন্টেই পাওয়ার রাস্তায় কিন্তু ছিলেন। খুব বড় যে আপনাকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে সেটাও না। আপনি চেলসির এগেনস্টে একেবারে শেষ মুহূর্তে গোল খেলেন, ব্রাইটনের এগেনস্টে আপনার লিটারেলি এই ম্যাচটা
2-0 বা 3-0তেই বা 3-1 যদি আমরা বলি 2-1 3-1 এই ব্যবধানেও তাদের জেতার কথা ছিল। এই পয়েন্টগুলো আলটিমেটলি তাদের সিজন শেষে ভোগায় কিনা এইটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মানে ম্যাচের উপরে সেই কন্ট্রোলটা ম্যান সিটির ছিল না, যেটা দেখে আমরা অনেক বেশি অভ্যস্ত, এবং সে কারণেই ম্যানচেস্টার সিটি 8 পয়েন্টে পিছিয়ে যেতে পারে যদি আজ আর্সেনাল লিভারপুলকে হারিয়ে দেয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.